নিশাত বয়স ২৪, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাত প্রায় ১১টা, অফিস থেকে ফিরছে। রাস্তা পার হতে গিয়ে সব যেন থমকে গেল। তীব্র আলো, চোখে ধাঁধা লাগছে। একটা বিশাল ট্রাক সোজা ওর দিকেই আসছে, ভীষণ জোরে। সময় নেই, একদম সময় নেই। একটা ধাক্কা লাগবেই, কিন্তু তার আগেই অন্ধকার। এক মুহূর্ত সব চুপ। তারপর নিশাত চোখ খুলল, দেখে রাস্তাতেই দাঁড়িয়ে, গায়ে আঁচড় লাগেনি। ট্রাকটা পাশ দিয়ে সাঁ করে চলে গেল, যেন কিছুই হয়নি। নিশাতের বুক কাঁপছে, মাথায় শুরু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি মরে গেছিলাম? তাহলে এখন আমি কোথায়? হ্যাঁ, এই প্রশ্নটা এটা ভাবলেই কেমন যেন লাগে, তাই না? যদি সত্যি এমন হয় তাহলে লোকে কি ভাববে? এটা কি মিরাকল, মানে অলৌকিকভাবে বেঁচে যাওয়া, নাকি স্বপ্ন দেখছিল, অথবা অন্য কোনো রিয়ালিটি? ঠিক, এই যে হতবুদ্ধিকর একটা সম্ভাবনা, মানে এই ব্যাপারটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে। আমরা একটা বেশ অদ্ভুত আর একটু রহস্যময় ধারণার গভীরে যাব। নামটা হলো কোয়ান্টাম অমরত্ব বা কোয়ান্টাম ইমর্টালিটি। কোন ব্যক্তি, মানে তার নিজের দৃষ্টিকোণ থেকে অন্তত, সে কখনো নিজের মৃত্যুটা অনুভব করে না। হ্যাঁ, আর এই ধারণাটা আবার ভীষণভাবে জড়িয়ে আছে কোয়ান্টাম মেকানিক্সের আরেকটা বিখ্যাত, যদিও বেশ বিতর্কিত ব্যাখ্যার সাথে। বহু বিশ্বের ব্যাখ্যা, তাই না? মানে মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। একদম সহজ করে বললে, এই বহু বিশ্ব তত্ত্ব অনুযায়ী প্রতি মুহূর্তে যা যা ঘটতে পারত সেই সব সম্ভাবনার জন্য আলাদা আলাদা, মানে সমান্তরাল এক একটা বাস্তবতা বা ইউনিভার্স তৈরি হয়ে চলেছে। আচ্ছা, তাহলে আসুন এই আইডিয়াটার ভেতরে একটু ঢোকা যাক। শুরুতেই পরিষ্কার করা ভালো, এই কোয়ান্টাম অমরত্ব কিন্তু কোনো ধর্মীয় বিশ্বাস বা কোনো মিথ নয়। না, একদমই না। এর ভিত্তি হল ফিজিক্সের ওই বহু বিশ্ব তত্ত্ব। মানে কোয়ান্টাম লেভেলে যখন কোনো ঘটনা ঘটে, তখন তার যতগুলো পসিবল আউটকাম বা ফলাফল হতে পারে, তার প্রত্যেকটার জন্য একটা করে নতুন, মানে সম্পূর্ণ আলাদা মহাবিশ্ব তৈরি হয়ে যায়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? যেমন ধরুন একটা কয়েন টস করলেন। বহু বিশ্ব তত্ত্ব অনুযায়ী এমনটা নয় যে হয় হেড পড়বে নয়তো টেল, বরং ওই মুহূর্তে মহাবিশ্বটা দুটো শাখায় ভাগ হয়ে গেল। একটা শাখায় হেড পড়ল, অন্য শাখায় টেল। দুটোই সত্যি হলো, কিন্তু আলাদা আলাদা বাস্তবতায়। আচ্ছা, বুঝলাম। তো কোয়ান্টাম অমরত্বের ধারণাটা এই তত্ত্বটাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে জীবন মৃত্যুর মতো ঘটনার ক্ষেত্রে। মানে যেখানে মৃত্যুর সম্ভাবনা থাকে, যেমন ওই নিশাতের ঘটনাটা। হ্যাঁ, ঠিক তাই। তত্ত্বটা বলছে, যখন কেউ এমন কোনো পরিস্থিতির মুখে পড়ে যেখানে মৃত্যু প্রায় নিশ্চিত, যেমন ধরুন মারাত্মক দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা, তখন বাস্তবতা আসলে অসংখ্য শাখায় ভাগ হয়ে যায়। হয়তো অনেক শাখাতেই ব্যক্তিটা মারা যায়, কিন্তু এমন অন্তত একটা শাখা থাকবেই যেখানে কোনো না কোনোভাবে, মানে হয়তো নিছক চান্সে সে বেঁচে যায়। কোয়ান্টাম অমরত্ব অনুযায়ী আমাদের যে চেতনা, মানে কনশিয়াসনেস, সেটা সবসময় সেই শাখাটাকেই ফলো করে, বা বলা ভালো সেই শাখাতেই থেকে যায় যেখানে সে বেঁচে আছে। তার মানে দাঁড়াচ্ছে যে ওই ব্যক্তির নিজের অভিজ্ঞতায় মৃত্যুটা আসলে ঘটেই না। ধরুন কেউ গুলির সামনে পড়ল, এক বাস্তবতায় সে মারা গেল, ঠিক, কিন্তু অন্য বাস্তবতায় হয়তো গুলিটা ফসকে গেল বা বন্দুকটা জ্যাম হয়ে গেল, আর তার চেতনা শুধু ওই বেঁচে যাওয়া বাস্তবতার অভিজ্ঞতাই পেল। থিওরিটিক্যালি হ্যাঁ, তত্ত্বটা এটাই বলে। এর যে ইমপ্লিকেশন বা পরিণতি, সেটা একই সঙ্গে যেমন দারুণ রোমাঞ্চকর, তেমনই একটু ভয়েরও। কারণ যদি এটা সত্যি হয়, তাহলে একজন ব্যক্তি তার নিজের অভিজ্ঞতায় কার্যত অমর, মানে সাবজেক্টিভ ইমর্টালিটি যাকে বলে। তার মানে বয়স বাড়বে, শরীর বুড়ো হবে, কিন্তু নিজের মৃত্যুটা সে দেখবে না। হ্যাঁ, তত্ত্ব অনুযায়ী তাই। চেতনা সবসময় সেই রিয়ালিটিতে শিফট করবে যেখানে সে কোনো না কোনোভাবে টিকে গেছে। কিন্তু এর তো একটা ডার্ক সাইডও থাকার কথা, তাই না? সে নিজে হয়তো বেঁচে গেল, কিন্তু তার চারপাশের মানুষজন, প্রিয়জন, তাদের কি হবে? তারাও কি অমর? এখানেই তত্ত্বটার একটা অদ্ভুত, একটু নিঃসঙ্গ ছবি তৈরি হয়। ব্যক্তি হয়তো বেঁচে থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে সে দেখবে তার পরিচিত মানুষজন একে একে হারিয়ে যাচ্ছে। মানে তারা হয়তো অন্য কোনো বাস্তবতায় মারা যাচ্ছে, আর সে নিজে কেবলই সেই বাস্তবতায় চলে যাচ্ছে যেখানে সে বেঁচে আছে। ফলে সে ক্রমশ একা হয়ে পড়বে।
এটা তো সাংঘাতিক একাকিত্বের ব্যাপার। হ্যাঁ, এটা শুধু অমরত্ব নয়, একটা গভীর একাকিত্বের সম্ভাবনাও তৈরি করে। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা কি এটা মেনে নিয়েছেন? এটা কি সায়েন্টিফিক ফ্যাক্ট? না, এখানেই তো মূল সমস্যাটা। বেশিরভাগ বিজ্ঞানীই কিন্তু কোয়ান্টাম অমরত্বকে ঠিক বৈজ্ঞানিক তত্ত্ব বলতে রাজি নন। অনেকে এটাকে অপবিজ্ঞান বা সুডো সায়েন্স মনে করেন। কারণটা কি? প্রধান কারণ হল এর কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। আর সত্যি বলতে কি, এটা পরীক্ষা করাও প্রায় অসম্ভব, আমাদের এখনকার জ্ঞান বা প্রযুক্তি দিয়ে। তার উপর এই পুরো ধারণাটা যেটার উপর দাঁড়িয়ে আছে, ওই বহু বিশ্বের ব্যাখ্যা বা MWI, হ্যাঁ, সেটাও কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা মাত্র। এটা নিজে এখনো প্রমাণিত নয়, এটা জাস্ট একটা ইন্টারপ্রিটেশন। আর সবচেয়ে বড় প্রশ্ন বোধহয় চেতনাকে নিয়ে। কনশিয়াসনেস কিভাবে এক রিয়ালিটি থেকে অন্য রিয়ালিটিতে জাম্প করবে বা একটা বিশেষ শাখাকে বেছে নেবে, এটা কিভাবে সম্ভব? ঠিক ধরেছেন। চেতনা জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, সেটাই তো বিজ্ঞানের এখনো সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। তাই চেতনা কিভাবে এই মাল্টিভার্সের খেলায় অংশ নেবে, সেটা পুরোটাই এখন অনুমানের পর্যায়ে। এই জন্যে এই পুরো আইডিয়াটাকে সায়েন্টিফিক থিওরির চেয়ে বেশি একটা পাওয়ারফুল দার্শনিক জল্পনা বা ফিলোসফিক্যাল স্পেকুলেশন হিসেবে দেখা হয়। কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে। আমি কে? আমার এই যে আমি বোধটা, এটা কিসের উপর টিকে আছে? বাস্তবতাই বা কি? একদম। তাহলে শেষ পর্যন্ত আমরা একটা আশ্চর্য সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। আমাদের চেতনা কি তাহলে কেবল সেই পথটাই ধরে যেখানে আমরা বেঁচে থাকি? মৃত্যু কি তাহলে সব সময়ই অন্যের জন্যে? নিজের জন্য কি সেটা অনুভব করাই সম্ভব নয়? এই প্রশ্নগুলো জীবন, মৃত্যু, অস্তিত্ব সবকিছু নিয়ে আমাদের ধারণাগুলোকে কেমন যেন নাড়িয়ে দেয়। এর উত্তর বিজ্ঞান কোনোদিন দিতে পারবে কিনা বা কবে দেবে আমরা জানি না। হয়তো এটা চিরকালই একটা রহস্যময় তত্ত্ব হয়েই থেকে যাবে। আর যতক্ষণ উত্তর না মিলছে, আমরা হয়তো নিশাতের মতো সেই মুহূর্তটার কথাই শুধু ভাবতে পারি, যেখানে একটা বাস্তবতা শেষ হয় আর অন্য একটা শুরু হয়। তাহলে এই যে আমরা কথা বলছি, এই যে বাস্তবতাটা অনুভব করছি, এটাই কি একমাত্র, নাকি অসংখ্য শাখার মধ্যে শুধু সেই শাখাটা যেখানে আমরা এই মুহূর্ত পর্যন্ত সামহাও টিকে গেছি?